হ্যালো এন্ড ওয়েলকাম টু 10 মিনিট স্কুল। আজকের লাইভ ক্লাস, আজকের দ্বিতীয় লাইভ ক্লাস। আমরা প্রথম লাইভ ক্লাসটা নিয়েছি বৃত্তের উপরেই, দ্বিতীয় লাইভ ক্লাসটাও বৃত্তের উপরে। তবে টপিকগুলো একটু ডিফারেন্ট, আগের চাইতে একটু জটিলতর। বর্তমানে যে টপিকগুলো তোমরা দেখবা এগুলা স্পর্শক নিয়ে কিছু কাজ আছে এবং বৃত্তের কিছু ড্রয়িং নিয়ে কাজ আছে। তোমরা ডান পাশে যদি তাকাও দেখছো যে 8.4 আর 8.5। 8.4-এ আমরা খুব বেশি কিছু দূর আগাবো না। সবচাইতে ইম্পর্টেন্ট যে তিনটা উপপাদ্য আছে, ধরো দুইটা মেইন উপপাদ্য আছে, একটা অতিরিক্ত উপপাদ্য আছে, আমরা এই উপপাদ্যগুলো কাভার করে যাব। এবং 8.5 যখন কাভার করব ওটার সময় কি করব, আমরা অনেকগুলাই আসলে সম্পাদ্য কাভার করে যাব। সো এখনো যারা লাইভ ক্লাসে আসেনি তাদেরকে যেন একসাথে লাইভ ক্লাসে আনা যায়, তুমি যা করতে পারো তা হলো গিয়ে শেয়ার বাটনটা আছে না, এই যে ফেসবুকের শেয়ার বাটন দেখো লাইভ ক্লাসের এই পাশে, এই বাটনটাতে সিম্পলি একটা ক্লিক করে দাও। সাথে সাথে সবার কাছে রিচ হবে এবং আমরা একসাথে সবাই মিলে এই লাইভ ক্লাসটা করতে পারবো। তো আসো আমরা আস্তে আস্তে আগানো শুরু করি। প্রথম আগানোর জন্য আমি বলি কি, একটা বৃত্ত আর একটা সরলরেখার কথা চিন্তা করো। এই একটা বৃত্ত আর একটা সরলরেখা কোন কোন অবস্থায় থাকতে পারে? অবস্থা নাম্বার 1, ধরো সরলরেখা এখানে আছে, বৃত্ত এখানে আছে, কেউ কাউকে স্পর্শ করেনি, এটা একটা স্টাইল হতে পারে। এটা হলো কি বৃত্ত একটা, এটা আর একটা সরল রেখা। সরলরেখা কি করেছে, বৃত্তটাকে একদম ছেদ করে দিয়ে গেছে। কয়টা বিন্দুতে দেখো তো, এ একটা বিন্দু আছে, এ একটা বিন্দু আছে, দুইটা বিন্দুতে ছেদ করে গেছে। আর একটা কন্ডিশন কিন্তু হতে পারে এবং সেটা নিয়েই আমাদের কাজ কারবার, সেটা হলো কি স্পর্শ করে যাওয়াটা। ধরো এটা একটা বৃত্ত, এই বৃত্তের এখানে একটা বিন্দু আছে, জাস্ট এই একটা বিন্দুকেই টাচ করে গেছে কোন একটা সরলরেখা। এই কথাটা চিন্তা করো, একটা বিন্দু, এটা কিন্তু অন্য কোনো বিন্দু টাচ করছে না। যদি এমন হয় তখন ওটাকে কি বলি আমরা, এই যে এই সরলরেখাটা আছে না, এই সরলরেখাটাকে আমরা বলে থাকি স্পর্শক, বৃত্তের স্পর্শক। এবং আমাদের আজকের যত আলোচনা, এখন থেকে আলোচনা বেশিরভাগ পার্টি হবে স্পর্শক নিয়ে। তো দেখো আমরা আস্তে আস্তে আগানো শুরু করব। তোমরা কে কোন জায়গা থেকে লাইভ ক্লাসটা করছো এটা একটু আমাদেরকে জানিয়ে দিতে পারো, আমি অলরেডি দেখতে পাচ্ছি। এন্ড হাই देयर এভরিওয়ান। আজকে আমি কমেন্টে লিখছিলাম যে আমিও স্টুডিও থেকে ক্লাস করছি। অনেকে বলছে না না ভাই আপনি এটা বাসায় বসে ক্লাস করছেন। আমি স্টুডিও মিথ্যা। মিথ্যা, রাইট? সো আমি জাস্ট প্রমাণ করার জন্য যে আমি আসলে স্টুডিওতে বসে সবগুলো লাইভ ক্লাস যে করি এবং লাইভ ক্লাস দেখে দেখে আমিও যে কমেন্ট করি, এটার প্রমাণ হলো এটা যে আমি আসলেও থাকি। এবং আমার বৃত্ত থেকে মনে হলো, নুরুল, আমার একটা ইন্টারেস্টিং আইডিয়া ছিল। আমি একটা কোয়েশ্চেন সবসময় করতাম। কোনটা? এখন যে অনেকজন স্টুডেন্ট ক্লাসটা করছে তাদেরকে বৃত্তর একটা ছোট একটা কুইজ নিতে চাই আমি, একটা ট্রিকি ম্যাথ। শিওর। দেখাই দিই। হ্যাঁ, অফ কোর্স। অলরাইট, মার্কার কই? মার্কার এই যে। মার্কার এদিকে এদিকে চলে আয়। ওকে, সো আমি যাক, আমি টিচার মানুষ, টিচারকে সরাই দিয়ে আমি নিজে চলে আসলাম। আমি বৃত্ত দিয়ে একটা ছোট ট্রিকি ম্যাথ আমি করেছিলাম। এই ভিডিওটা হলো 10 মিনিট স্কুলের একেবারে শুরুর দিকে করা ভিডিওগুলোর একটা। তো তখন আমার ম্যাথসের কিন্তু প্রচুর ভিডিও ছিল, আমি কিন্তু শুরু করি হলো ম্যাথসের ভিডিও আমি দিয়ে, নিজেও দেখেছি। রাইট? 100-150 ভিডিও ছিল। তো আমি দেখতে চাই যে আমাদের একেবারে সেই আমলের কেউ কি এখনো আছে কিনা যারা আমাদেরকে এখনো ফলো করে এবং লাইভ ক্লাস গুলো করে। তো কোয়েশ্চেন হলো এটা, মনে করি আমার একটা বৃত্ত আছে, ডান? আচ্ছা, তো কোয়েশ্চেন হলো এটা, আবার তোরা ইয়ে খেলছিস ওই যে ফ্রুট স্লাইস, ফ্রুট নিনজা? হ্যাঁ ফ্রুট নিনজা। সো ফ্রুট নিনজাতে মনে করি এটা হলো একটা ফ্রুট। হ্যাঁ এখানে কি সোয়াইপ করে ভাঙতে হয় না, কাটতে হয় হ্যাঁ। না? সো তোমার কাছে তিনটা সোয়াইপ আছে। কয়টা সোয়াইপ? তিনটা সোয়াইপ। সো তিনটা সোয়াইপ মানে তিনটা এরকম আঁচড় দিতে পারবো আমি মার্কার দিয়ে। অলরাইট? কয়টা আঁচড়? তিনটা। তিনটা। কোয়েশ্চেন হলো, তিনটা আঁচড় দিয়ে এই বৃত্তটাকে সর্বোচ্চ কয় ভাগে ভাগ করা যায়? তিনটা আঁচড় দিয়ে এই বৃত্তটাকে সর্বোচ্চ কয় ভাগে ভাগ করা যায়? তো অপশন দিয়ে দিই আমি। অপশন এ হলো 5, বি হলো 6, সি হলো 7, ডি হলো 8, ই হলো 9। সো অপশন হলো 5, 6, 7, 8, 9 বা ABCDE। তোমাদেরকে বলতে হবে তিনটা সোয়াইপ দিয়ে এই বৃত্তটাকে সর্বোচ্চ কয় ভাগে ভাগ করা যায়। লেটস সি, কেউ রাইট আনসার দিচ্ছে নাকি? রাইট আনসার কোথায়? এন্ড ইয়েস, আমি দেখলাম অনেকজন ক্লাস করছে। ওয়াও! রুকাইয়া, আরমান, ফাতেমা, রামিশা, আব্দুল্লাহ,
ব্যানার্জি, প্রীত, প্রসেনজিৎ, রাতুল, সাকিব, মিহি, মঞ্জু, থ্যাংক ইউ সো মাচ যারা এখন এই সেশনটি করছো, এবং যারা দেখছো শেয়ার করে তোমাদের সব বন্ধু বান্ধবদেরকেও জানাও যে এই ম্যাথটার সলিউশন জানে কিনা। স্পর্শক তো অনেকেই পারে এখন, সুন্দর করে অর্ণব বুঝাই দিল, সবাইকে বলে দিচ্ছে। আজকে অনেক কিছু হচ্ছে, আমি দেখলাম ক্লাস আমার ক্লাস 12 এর কথা মনে পড়ে গেল যে কিভাবে কি করেছিলাম, কিন্তু এত কিছু জানার পর একদম বেসিক এই ম্যাথটা আমরা সলভ করতে পারি কিনা দেখি। আচ্ছা, অপশন চলে আসছে। তানভীর আহমেদ বলছে 5, আতিয়া নূর 6, AKM সোহেল খান বলছে 5, রিদওয়ানুর রহমান বলছে 6, রাজীব বলছে 6, অনেকে বলছে 6 বলাটা বেশি স্বাভাবিক। সাব্বির হোসেন বলছে 6। আর সবাইকে রাইট আনসার দিয়ে দিল নাকি? অবশ্যই না, সবাই রাইট আনসার দিচ্ছে নাকি? লুবনা হাসান বলছে 9। তিনটা সোয়াইপে 9, এটা কিভাবে সম্ভব আমি জানি না, এটা আমি নিজেও পারবো না। হ্যালো বস। আচ্ছা, শাকিল, নিলয়, ইয়াসিন, হানজালা, মুনতাসির, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। আমাকে রাইট অ্যান্সার দাও, তিনটা সোয়াইপে এই বৃত্তটাকে সর্বোচ্চ কয় ভাগে ভাগ করা যায়? সর্বোচ্চ কয় ভাগে ভাগ করা যায়? একজন, আমি একটু হিন্ট দেই না নুরুল, আমি একটা হিন্ট দেই। তো সব থেকে বেশি মানুষ অ্যান্সার করছে, অ্যান্সার হবে 6। আচ্ছা, এবং সব থেকে বেশি মানুষ অ্যান্সার করছে তারপর আচ্ছা দেখি, তো যারা 6 বলছো তারা আমি জানি খাতা কলম নিয়ে ভাগ করছো অলরেডি এইভাবে। আমি দেখি 6টা এভাবে একটা সোয়াইপ দিছো এইভাবে, রাইট? 2 নম্বর সোয়াইপ দিছো এইভাবে, 3 নম্বর সোয়াইপ দিছো এইভাবে। সো 1 2 3 4 5 6, তো তোমরা 6টা পাইছো, ঠিক না? বাট আমি অনেক দুঃখের সাথে জানাচ্ছি আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট অ্যান্সার দিয়েছে 6, বাট রাইট অ্যান্সার আসলে 6 না। তিনটা সাইডে এর থেকেও বেশি ভাগে ভাগ করা যায়। অর্ণব পাইছিস? চিন্তা করতেছি, আমি আমার বৃত্তটা আঁকি। তো 6 অ্যান্সার না, এটা আমরা বুঝে গেছি। 6 অ্যান্সার হবে না। অ্যান্সার কি হবে? তিনটা সোয়াইপ কয় ভাগে ভাগ করা যায়? অঙ্ক অনেকদিন পড়ানো হয় না অর্ণব, তুই কোনো ছুটি থাকলে বলিস, আমি ক্লাস নিব। অনেকদিন কালকে নিয়ে নেন, নিতে হবে। বাট দেখি আমাদের স্টুডেন্ট আছে নেক্সট কি অ্যান্সার দিচ্ছে। 6 হবে না অ্যান্সার, এরপরে সবাই অ্যান্সার দিচ্ছে 8 না, 8ও অ্যান্সার না। আচ্ছা, অনেকে 6 এর কম দিচ্ছে, 6 এর কম হবে না, 6 তো দেখাই দিলাম, তো 6 এর কম তো হবেই না, 6 এর বেশি হবে। 8 9, অনেকজন বলছে 8 আর 9, 9 ভাবে 9 কেমনে করতে হয় আই হ্যাভ নো আইডিয়া। আক্তারুজ্জামান বলছে 100% শিওর 9 হবেই, 9। আচ্ছা, আমি বোধহয় একটু বাড়াতে পারছি। 9, অয়ন বলছে 9, মাহমুদ আহমেদ অয়ন তুমি একবার বলো 7, একবার বলো 9, রাইট অ্যান্সার কি হবে? আচ্ছা আমি 7টা বলছি। ফার্স্ট অফ অল অনেকে 9 অ্যান্সার দিয়েছে, তাদের জন্য আবার আমি দুঃখ ভরাক্রান্ত হৃদয়ে আমি বলছি যে অ্যান্সারটা 9 না। এবং তারপরে সব থেকে বেশি অ্যান্সার দিয়েছিল 8, তাদেরকেও আমি বলতে যাচ্ছি যে অ্যান্সারটা আসলে 8ও না। সো আই গেস অ্যান্সারটা বুঝে গেছি। রাইট অ্যান্সার হলো 7। আমি দেখি কিভাবে, 1 2 3। এত সুন্দর করে 3টা মাঝ বরাবর আনার কোনো দরকার নেই, 3টা টান মারো তাহলে দেখো 1 2 3 4 5 6 এবং মাঝখানে 7। সো 3টা সোয়াইপে একটা বৃত্তকে হাইয়েস্ট 7 ভাগে ভাগ করা যায়। সো এর থেকে বেশি ভাগে ভাগ কি করতে পারবি অর্ণব? না, এই 7টাই আমার পরে মাথায় আসছিল। হ্যাঁ, এই 7টা টিচার মানুষ বের করে ফেলছে। অসম, 7টা হইছে? হ্যাঁ, অসম। থ্যাংক ইউ সো মাচ। আই গেস এটা যদি পারো বাকি সবকিছুই পারবো। আমি জাস্ট ছোট করে একটু সহজ জিনিসটা তোমাদের মাথায় একটু ঘাটাঘাটি করার চেষ্টা করবো, কারণ আমাদের মাথায় এই জিনিসগুলো যখন আমরা চিন্তা করি তখন আসলে জিনিসগুলো অনেক কিছু স্টিমুলেট করে, এন্ড বাকি জিনিসগুলো বোঝা অনেক সহজ হয়ে যায়। তো বৃত্তের ক্লাস আমি কোনো একদিন নিয়ে নিবো, অনেকদিন আমি ম্যাথ পড়াই না, ইনশাআল্লাহ অর্ণব একদিন ছুটি নিলে ওর পরিবর্তে আমি চলে আসবো, প্রক্সি দিতে আসবো, প্রক্সি ক্লাস নেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমি দেখছি 1000 জন ক্লাসটি দেখছে লাইভে। যারা দেখছো প্লিজ লাইভ ক্লাসটি সবার সাথে শেয়ার করো। আজকে বৃত্ত নিয়ে যার যে ঝামেলা আছে অর্ণব সবারটা সলভ করে ফেলবে। আল্লাহ হাফেজ। আর আমি কমেন্টে আছি তোমাদের সাথে। আয়মান ভাইয়া কিন্তু পুরো ক্লাসটাতেই থাকেন, ঠিক আছে? কমেন্ট বক্সে এখনো আয়মান ভাইয়াকে পাওয়া যাবে। যা হোক,
আয়মান ভাইয়ের অ্যামেজিং একটা পার্ট শেষ হলো। তোমরা আশা করি বুঝতে পেরেছো যে হ্যাঁ কিভাবে এই বৃত্তটাকে স্লাইস করা যায়। এক্সেলেন্ট একটা জিনিস ছিল, আমার মাঝখানে গিয়ে মনে পড়ে গেছে, প্রথমে আমিও ধরতে পারিনি, একদম শেষে দিয়ে বুঝতে পেরেছি হ্যাঁ এইভাবে বোধহয় স্লাইস করা যায়। যা হোক, এখন আমার কাছে যে কাজটা, আমরা আবার চলে যাব আমাদের উপপাদ্য গুলোতে। আমার কাছে প্রথম বৃত্তের স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব, এই উপপাদ্যটা আমার কাছে জরুরি হবে। দেখো তো, যে কোনো একটা বৃত্ত, প্রথম কথা কি, এটা একটা বৃত্ত, এটা কেন্দ্র, এটা ধরো একটা বিন্দু, এই বিন্দু দিয়ে আমরা একটা স্পর্শক আঁকলাম, এটা ছেদকের মতো হয়ে গেছে তাই না? তাহলে ড্রয়িংটা একটু চেঞ্জ করে দেই, ধরো ব্যাস, এই যে এইখান দিয়ে ধরো একটা আমি স্পর্শক এঁকে দিলাম। এই যে স্পর্শকটা আঁকলাম, বলা হচ্ছে কি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, যেটা এটা স্পর্শ বিন্দু, এই বিন্দু দিয়ে যে ব্যাসার্ধটা গেছে এই সেই ব্যাসার্ধ। বলা হচ্ছে আমার কাছে যে স্পর্শকটা আছে সেটা স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপরে লম্ব, অর্থাৎ 90 ডিগ্রি। এই কোণটা 90 ডিগ্রি, সেটা আমরা কিভাবে প্রমাণ করে নিয়ে আসতে পারি? আইডিয়াটা খুবই সিম্পল। এর আগে যদি তোমরা দেখে থাকো, আমি বারবার বলেছি যে যে কোনো একটা বিন্দু থেকে একটা সরল রেখার যে ন্যূনতম দূরত্ব, সেই ন্যূনতম দূরত্বটাই হলো গিয়ে ওই সরলরেখার উপরে লম্ব। অর্থাৎ ন্যূনতম দূরত্ব যদি আমরা দেখাতে পারি যে এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত যে দূরত্বটা আছে এটাই সবচাইতে ছোট দূরত্ব, কেন্দ্র থেকে এই সরলরেখাটার দূরত্ব আর কোনোভাবে করানো যায় না। এর চাইতে যত যে বিন্দুই নাও না কেন, সব বিন্দুতেই দূরত্বটা বেশি হবে। কিভাবে এটা দেখাতে পারি? আইডিয়াটা আসলে বেশ সিম্পল। যে কোনো একটা বৃত্তের কথা চিন্তা করো, একটা বৃত্ত আছে, এটা একটা বৃত্ত, এটা কেন্দ্র, এই কেন্দ্র এটা হলো গিয়ে পরিধির উপরের একটা বিন্দু। আমি পরিধির বাইরে যদি কোনো একটা বিন্দুর কথা চিন্তা করি, কোনটা বড় হবে বলতো? এই ব্যাসার্ধটা বড় হবে, অথবা ধরো এই পরিধির বাইরের যে বিন্দুটা আছে সেটা বড় হবে? আমি নিশ্চিত যে তোমরা সকলে এটার অ্যান্সার দিতে পারবা যে হ্যাঁ, পরিধির বাইরের দিকে বৃত্তের বাইরে যে বিন্দুটা আছে, স্বাভাবিকভাবেই এই দুইটা কেন্দ্র আর ওই বিন্দুর যোগফলটা ব্যাসার্ধের চাইতে বড় হবে। তাহলে দেখো তো, আমার এইখানে এই যে স্পর্শক যেটা আছে, স্পর্শকের উপরে তো অনেকগুলা বিন্দু আছে তাই না? শুধুমাত্র একটা বিন্দুই এটা, যেই বিন্দুটা কিনা এই বৃত্ততেও আছে, একটা বিন্দুতেই তো ছেদ করে যায়, তো পি বিন্দুটা বৃত্ততেও আছে। অন্য যে কোনো একটা বিন্দুর কথা চিন্তা করো, ধরো এখানে বললাম হ্যাঁ এন বিন্দু, এই যে এন বিন্দুটা আছে, স্বাভাবিকভাবেই যেহেতু এনটা বৃত্তের বাইরে অবস্থিত, ও এন এর যে ডিস্টেন্সটা ওপি এর চাইতে বেশি হবে। ও এন ইজ গ্রেটার দ্যান ওপি। এটা কিন্তু সর্বক্ষেত্রে প্রযোজ্য, একদম সব ক্ষেত্রে। তুমি এইখানে এন বসাও, এখানে এন বসাও, এখানে এন বসাও, এখানে এন বসাও, এখানে এন বসাও, যে জায়গায় তুমি এন বসাও না কেন, ও এন ইজ গ্রেটার দ্যান ওপি হবে। এখন কথা হলো, পি বিন্দুটাতে ওই জায়গায় যদি তুমি এন বসাও, সেক্ষেত্রে ও এন আর ওপি তো সমান হবে। তাহলে তুমি একটা জিনিস নিশ্চিত যে তুমি এই পি বিন্দু ছাড়া অন্য যে বিন্দুর কথাই চিন্তা করো না কেন, সেই বিন্দু থেকে দূরত্বটা কিন্তু ওপি এর চাইতে বেশি হবে। তাহলে সর্বনিম্ন দূরত্ব আমরা কোনটা পেলাম? ওপিটাই হলো আমার সর্বনিম্ন দূরত্ব। আর সর্বনিম্ন দূরত্ব মানেই হলো গিয়ে তার লম্ব। এই যে কেন্দ্র থেকে পিকিউ যেটা আছে সেটার উপর লম্ব হিসাবে কাজ করবে আমাদের এই ওপি। তো এভাবে জাস্ট লজিকের মাধ্যমে আমাদের এই উপপাদ্যটা কভার করে দেওয়া যায়। ধরো উপপাদ্য একটা কভার হয়ে গেছে তাই না? আমরা একটা টিক দিয়ে দিলাম, যাও একটা টিক এখানে। নেক্সট আরো একটা উপপাদ্য, যেটা কিনা তোমাদের বইয়ের ভেতরেরই উপপাদ্য, আমরা সেই উপপাদ্যটা দেখে আসবো। উপপাদ্যটা এরকম, দ্বিতীয় উপপাদ্যটা, যে কোনো বিন্দু থেকে ধরো আমরা স্পর্শক আঁকতে পারি। কয়টা স্পর্শক আঁকতে পারি? একটা বিন্দু থেকে বাইরের একটা বিন্দু থেকে কয়টা স্পর্শক আঁকতে পারি? তোমরা সকলে দ্রুত কমেন্ট করে একটু জানিয়ে দাও যে এই ধরো কেন্দ্র, এটা একটা বাইরের বিন্দু, এটা একটা বৃত্ত, এই বৃত্তের উপরে আমরা কয়টা স্পর্শক আঁকতে পারি ম্যাক্সিমাম? ভাইয়া কিন্তু দেখিয়েছিল যে হ্যাঁ ঠিক আছে, স্লাইস যেটা আছে এটা 6টা হিসেবে করা যায়, কিন্তু তার চাইতেও কিন্তু বেশি করা যায়। স্বাভাবিকভাবে এইখানে একটা নিশ্চয়ই স্পর্শক আঁকা যায়।
তার চাইতেও বেশি আঁকা যায় কিনা এটা একটু তোমরা কমেন্ট বক্সে আমাকে একটু জানিয়ে দাও, যে একটা বিন্দু বাইরের বিন্দু থেকে কয়েকটা আমরা স্পর্শক আঁকতে পারি। আচ্ছা, তোমরা কমেন্ট করা শুরু করে দাও যে কয়েকটা আমরা স্পর্শক আঁকতে পারি। এখন দেখো, আমাদের একটা পার্ট আছে, এই যে এইখানে এই বিন্দুটা থেকে আমরা আসলে যারা কিনা কমেন্ট করছো মানে চিন্তা করছো তারা একটু কান বন্ধ করতে পারো, আমি একটু জানিয়ে দিচ্ছি। জিনিসটা এরকম, এই বিন্দু থেকে আসলে এখানেও আমি একটা স্পর্শক আঁকতে পারবো, আরো একটা স্পর্শক ধরে এখানে আঁকা যাবে, আরেকটা বিন্দু দিয়ে স্পর্শক আঁকা যাবে। আমার কাছে প্রশ্নটা কেমন বলি, এই বিন্দু থেকে যে দুইটা স্পর্শক আঁকা যাবে এটাকে নাম দিতে পারো, হ্যাঁ এটা কেন্দ্র ও, এটা পি, এটা এম, এটা এন। আমার কাজ হলো গিয়ে পি এম আর পি এন এই দুটো সমান, পি এম ইকুয়াল টু পি এন, এটা প্রমাণ করে দেখানো। এটা অর্থাৎ দুইটা স্পর্শক আঁকা যাবে এবং সমান কয়টা আমরা দেখাবো হলো গিয়ে খুব সিম্পলি, যে এইখানে পিএম ইকুয়াল টু পিএন হয়ে থাকে। তো দেখি যারা যারা রাইট অ্যান্সার দিয়েছে, 2 খালিদ জানিয়েছে, মৃদুল জানিয়েছে, ফাতেমা বেগম জানিয়েছে, আলী আহমেদ, আচ্ছা 8টা জানিয়েছে। আলী আহমেদ ভাইয়া স্পর্শক 8টা হবে না, দুইটাই হাইস্ট স্পর্শক হতে পারে যদি তুমি এই বিন্দু থেকে নাও। ঠিক আছে, তুমি যদি 4টা বিন্দু নাও তাহলে 8টা স্পর্শক সম্ভব। আচ্ছা, 2টা দেরাজ রাব্বানি, যারা যারা 2টা জানাচ্ছ রাইট অ্যান্সার, ওয়েল ডান। নেক্সট, আমাদের কাছে যে প্রমাণটা, আমি সেই জায়গায় আগিয়ে যাব। প্রমাণের ক্ষেত্রে দেখো পিএম সমান পিএন, আমার মনে হয় এত সহজ প্রমাণ তোমরা এই লেভেলে ওঠার পরে খুব একটা বেশি দেখোনি। জিনিসটা কি, জাস্ট দুইটা ত্রিভুজ সর্বসম করে দেয়া, দ্যাটস ইট। চিন্তা করো, আমরা যদি এখানে ও আর এম এটা যুক্ত করে দেই, ও আর এম এই দুটো যুক্ত করে দেই, তারপরে আমি এখন ও আর পি এটা যুক্ত করে দিলাম, এখন আমার কাছে একটা ত্রিভুজ হয়েছে, ত্রিভুজ পি ও এম আর ত্রিভুজ পি ও এন। এই দুটো ত্রিভুজ যদি সর্বসম করতে পারি তাহলে নিশ্চয়ই পিএম আর পিএন সমান, এটা দেখানো যাবে। আর সর্বসমটা করব কিভাবে? নলেজ আমাদের ইউজ করতে হবে আগের শেখা উপপাদ্যটা। আমরা জেনেছি যে যে কোনো যদি ধরো স্পর্শক আঁকো, এই স্পর্শকটা কি হয়, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপরে লম্ব হয়, অর্থাৎ এইখানে 90 ডিগ্রি কোণ তৈরি হবেই হবে। তাহলে দেখো তো, এই যে ও এম যেটা আছে এটা একটা স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, আর পি এম এটা একটা স্পর্শক, তাহলে নিশ্চয়ই এই কোণটা 90 ডিগ্রি হবে। আবার এই যে এখানে ধরো ও এন, এই কোণটাও স্বাভাবিকভাবে একইভাবে 90 ডিগ্রি হবে। আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি আমি দেখাতে চাই যে হ্যাঁ দুইটা ত্রিভুজ সর্বসম, তার জন্য আমার জাস্ট লাগে কি, দেখো যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে আমি দেখাবো দুইটা বাহু আর তাদের অন্তর্ভুক্ত কোণ, এই ধরনের, এইভাবে আমরা চাইলে সর্বসম প্রমাণ করে দিতে পারি। আমরা অলরেডি বুঝে গেছি যে এই কোণটা হবে 90 ডিগ্রি। আমরা দেখতে পাচ্ছি যে এই বাহুটা আছে আর এই বাহুটা আছে, এই দুইটা বাহু সমান হবে। কেন সমান হবে? সমকোণী ত্রিভুজের দুইটা বাহু যদি সমান দেখাতে পারো তাহলেই কিন্তু হয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবে এই ওপি যেটা আছে, ওপি বাহুটা কি এই ত্রিভুজেও আছে, ওপি বাহুটা এই ত্রিভুজেও আছে, দুইটা ত্রিভুজেই আছে, তাহলে ওপি সমান ওপি। আবার এই যে ওএম যেটা আছে সেটা ত্রিভুজ ওপি এম এ যেমন আছে ও এম, তেমনি এই ত্রিভুজে ও এন আছে। এই দুইটা কেন সমান এটা আমরা বুঝে গেছি অলরেডি। এটা হলো গিয়ে একই বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ সমান হবেই, ও এম আর ও এন সমান হয়েছে। তাহলে বুঝতে পারছো যে এই যে ত্রিভুজটা, ত্রিভুজ ও এম পি, ত্রিভুজ ও এম পি আর ত্রিভুজ ধরো আরেকটা ত্রিভুজ আছে কি ও এন পি, ও এন পি, এই দুইটা ত্রিভুজ সর্বসম হবে, তাদের সবকিছু সমান। আর যদি তাই হয়ে থাকে, সবকিছু যদি সমানই হয়ে থাকে, এই যে এই বাহুটা ধরো, এই কোণের যে বিপরীত বাহুটা পি এম আর পি এন, এই দুইটা তো সমান হতে বাধ্য, পি এম ইকুয়াল টু পি এন। সো আমরা যেটা বুঝতে পারলাম, যে কোনো বিন্দু থেকে যদি আমি দুইটা স্পর্শক আঁকি, এই দুইটা স্পর্শকের দূরত্বটা সমান হবে, মানে ওই দুই স্পর্শক দুইটা সমান সমান দূরত্বে গিয়ে স্পর্শ করবে, দ্যাটস ইট। অনেক বেশি ইজি হলেও মজার ব্যাপার কি,
এইটা আমি দেখেছি অনেকগুলা বোর্ডে এই প্রশ্নটা এসেছে, এন্ড এই ধরনের ইজি প্রশ্নের ইজি মার্ক গুলা কখনোই তোমরা মিস করবা না। সো এরপরে যেটা আমরা দেখব কম্পারেটিভলি ইজিয়ার, বলবো যে একটা এক্সট্রা। আমরা কিন্তু দুইটা উপপাদ্য কাভার করে দিয়েছি, এন্ড এই একটা এক্সট্রার পরে আমরা সম্পাদ্যে চলে যাব। ইন্টারেস্টিং ব্যাপার কি, সম্পাদ্যের জন্য কম্পাস লাগবে, এবং মেইন যে কম্পাস যেটা সেটা আমরা সেইভাবে ইউজ করব না, আমি হাত হিসাবে হয়তো কম্পাস হিসাবে ইউজ করে দিব। এন্ড সেটার জন্য দেখো সম্পাদ্যে যাওয়ার আগে আমাদের লাস্ট আইটেম একটা অতিরিক্ত দেখানো। সেই অতিরিক্তটা কি আমার দেখাতে হবে। হ্যাঁ অর্ণব, আমি আরেকবার আসছি। হ্যাঁ শিওর। আমার এখনো মনে আছে আমি যখন স্কুলে পড়তাম তখন এগুলো এত সুন্দর হোয়াইট বোর্ড থাকতো না, ব্ল্যাক বোর্ড, ব্ল্যাক বোর্ড ছিল, পুরো চক বোর্ডের ইয়ের মতো ছিল, চক দিয়ে করতো। তো আমার এখন মনে আছে আমার স্যারের নাম ছিল হলো চিটং ক্যান্ট পাবলিক কলেজে, তখন আমি ছিলাম স্কুলে। তো আমার তখন চিটং এ ছিলাম, আমার স্যারের নাম ছিল এমএনআই স্যার, নজরুল স্যার। আমি জানি না চিটং ক্যান্ট পাবলিক একটু দেখছো কিনা বা চিটং থেকে কেউ এখন ক্লাসটা করছো কিনা। তো স্যারের একটা দড়ি আনতো, লিটারালি আমার এখনো মনে আছে স্যার একটা দড়ি আনতো। তো আমি জাস্ট নিচ থেকে একটা কেবল নিয়ে রাখছি, তো এটাকে অ্যাঙ্কার কর যেখানে একটা পয়েন্টে, এখানে অ্যাঙ্কার করে এখানে মার্কারটা ধর, মার্কার ধরে ঘোরা, নাইস এন্ড ডান, এন্ড এটা একদম পারফেক্ট রাউন্ড হয়ে যাবে। ইউ ক্যান ট্রাই, আমি ট্রাই রাউন্ড ট্রাই করে দেখ। এমএনআই স্যার আরো ছোট, ফর এক্সাম্পল আমাকে দে, এটা নিয়ে এইভাবে নিয়ে জাস্ট এটা ধরে এইভাবে, এটা বৃত্তচাপ, আচ্ছা সেইভাবে ঘুরায় দেয়, এইভাবে ঘুরায় দেয়। ওকে, বুঝতে পারছিস? যতটা পারফেক্ট করা যায়। আমার মনে হলো যে স্যারের এই ট্রিকটা আবার সবাইকে দেখাই, আই গেস কাজে লাগতো। নাইস ট্রিক। আমি জানি যে আজকে হয়তো তুই প্রফেশনাল হবি না, আজকে একটু পারবি না, আজকে রাতে প্র্যাকটিস করে নেক্সট দিন এসে দেখাই দেই যে বৃত্ত কিভাবে আঁকা লাগে, এন্ড ডান। ওকে, তাহলে সেই সম্পাদ্য ওইটা এক্সপেরিমেন্টটা আমরা অবশ্যই করে দেখবো। ওকে, কিন্তু তার আগে আমার কাছে যে উপপাদ্য আরেকটা অতিরিক্ত আছে সেটা এখন কভার করে যাব। অতিরিক্তটা আগের মতোই সিম্পল, একটু আগে যে উপপাদ্যটা শিখেছি না একদম তার সাথে মিলে যায়। ধরো এখানে বাইরে একটা বিন্দু আছে, এই বিন্দু থেকে আমি একটা স্পর্শক এঁকে দিলাম, এই বিন্দু থেকে আমি আর একটা স্পর্শক এঁকে দিলাম। আচ্ছা, ধরো দুইটা বিন্দুতে ছেদ করেছে, এটা ও, এটা পি, এটা এম, এটা এন। আমি এম আর এন দুইটা যুক্ত করে দিলাম, ও আর পি এই দুটাও যুক্ত করে দিলাম। আমার যেটা প্রমাণ করে দেখাতে হবে তা হলো গিয়ে এই ওপি এম এন এর উপরে লম্ব সমদ্বিখণ্ডক হিসাবে কাজ করবে। লম্ব সমদ্বিখণ্ডক কথাটা আগে কি তা তো বুঝতে হবে। লম্ব সমদ্বিখণ্ডক মানে এখানে যে কোণগুলা তৈরি হবে প্রত্যেকটা কোণ হবে 90 ডিগ্রি করে করে, এন্ড সমদ্বিখণ্ডক হিসেবে কাজ করছে। মানে কি এই বাহু আর এই বাহু, এই দুইটা বাহু সমান সমান হতে হবে। এটা করার জন্য দেখো আমরা যদি এটাকে একটা নাম দেই ই, এখানে যদি বিন্দুগুলো যুক্ত করি ও এন, এই বিন্দুগুলো যুক্ত করলাম, ত্রিভুজ ও এম ই আর ত্রিভুজ ও এন ই, এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রে আমরা যদি সর্বসম দেখাতে পারি তাহলে কিন্তু হয়ে যাচ্ছে যে হ্যাঁ এম ই আর এম ই সমান, এই কোণ আর এই কোণ সমান, এবং এই দুইটা কোণ সমান হলে তারা তো 90 ডিগ্রি বোঝায় যায়। তাহলে আমার এই দুইটা ত্রিভুজ সর্বসম প্রমাণ করা জরুরি। কিন্তু সর্বসম প্রমাণ করার মতো কি যথেষ্ট সুযোগ আমার কাছে আছে? চিন্তার বিষয়। দেখো এই দুইটা ত্রিভুজের ভেতরে, অর্থাৎ ত্রিভুজ ও ই এম আর ত্রিভুজ ও ই এন এ, এই ওই বাহুটা সমান এটা জানি, এই ও এন আর ও এম এই দুইটা সমান তা জানি, আর কিছু কিন্তু জানি না। আমরা বলতে পারি না যে হ্যাঁ এই দুটো ত্রিভুজ সর্বসম হবেই হবে, তার জন্য তো আর কিছু লাগবে। হয়তো এই যে অন্তর্ভুক্ত কোণ আছে না, এই কোণ আর এই কোণ, এই দুইটা কোণ যদি সমান দেখাতে পারি তাহলেই হয়তো দেখানো হয়ে যাবে যে হ্যাঁ ত্রিভুজ ও এম ই আর ত্রিভুজ ও এন ই এই দুটো ত্রিভুজ সর্বসম। এখন সেটা তুমি কিভাবে করবা? তুমি তো জানো না যে হ্যাঁ কোণ এম ও ই আর কোণ এন ও ই এই দুইটা সমান। এটা কিভাবে আনা যায়? দুইটা ত্রিভুজ সর্বসম প্রমাণের মাধ্যমে। না না, এই দুইটা ত্রিভুজ সর্বসম তুমি প্রমাণ করে আবার এটা আনবা তা না। আমরা আর একটা ত্রিভুজের দিকে লক্ষ্য করব। ধরো ত্রিভুজ ও পি এম আর ত্রিভুজ ও পি এন, ত্রিভুজ ও পি এম ও ত্রিভুজ ও পি এন, এই দুইটা ত্রিভুজের দিকে লক্ষ্য রাখো।
খুব সিম্পল কিছু কথা, এই ওএম আর ওএন দুইটা সমান, কারণ কি একই বৃত্তের ব্যাসার্ধ। তো ওএম সমান ওএম। তারপরে ধরো পিএন আর পিএম সমান, পিএন ইকুয়াল টু পিএম। কিন্তু কেন পিএন আর পিএম সমান? একটু আগে যে শিখালাম না, যে যে কোনো একটা বিন্দু থেকে যদি তুমি বৃত্তের উপরে দুইটা স্পর্শক আঁকো, এই যে দুইটা স্পর্শক ধরে এঁকে দিয়েছো, এই পার্ট দুইটা সমান হবেই হবে, পিএম ইকুয়াল টু পিএন হবে, একটু আগে শেখানোটা। লাস্ট এই যে দেখো পিও, ওপিটা এটা তো দুইটা ত্রিভুজেই আছে, তো সাধারণ বাহু হিসাবে আমরা কি পেলাম, এই ত্রিভুজ ওপিএম আর ত্রিভুজ ওপিএন দুইটা ত্রিভুজ সর্বসম হবে। এন্ড যখনই সর্বসম হবে আমরা বলে দিতে পারি এখানে দুইটা কোণও সমান হবে। তোমরা নিশ্চয়ই ধরে ফেলেছো আমি কোন দুইটা কোণের কথা বলছি। আমার যে অন্তর্ভুক্ত কোণ দুইটার কথা ছিল, ধরো কোণ এম ও পি, কোণ এম ও পি সমান কোণ আরেকটা কোণ হবে, ধরো কোণ এন ও পি, কোণ এন ও পি, কোণ এম ও পি সমান কোণ এন ও পি। এই দুইটা কোণ সমান প্রমাণ করা হয়ে গেল। আমি তো চাইলে এম ও পি কে এম ও ইও বলতে পারি। এম ও পি তো লম্বা পর্যন্ত আমি এতদূর দিলাম না, আমি জাস্ট এই কোণটা দেখবো, কোণ এম ও ই সমান কোণ এন ও ই। তাহলে দেখো আমার কাছে যে ত্রিভুজ এম ও ই আর ত্রিভুজ এন ও ই আছে, ত্রিভুজ এন ও ই, এই দুইটা ত্রিভুজে এই ওএম বাহু আর ওএন বাহু সমান, আবার ওই বাহু সমান যেহেতু সাধারণ বাহু, এবং অন্তর্ভুক্ত যে কোণগুলো কোণ এমওই আর কোণ এনওই এই দুইটাও সমান হয়ে গেল। তাহলে আমরা দেখে নিলাম যে ত্রিভুজ এমওই আর ত্রিভুজ এনওই দুইটা কি সর্বসম ত্রিভুজ। এবং যখনই সর্বসম ত্রিভুজ হয়েছে এর অর্থ হলো গিয়ে এর যে দুইটা বাহু আছে যে কোনো বাহু আমি সমান সমান দেখাতে পারি। আমার কাছে কাজ ছিল এম ই আর এন ই সমান দেখানো, তাহলে এম ই ইকুয়াল টু এন ই এটা আমি দেখিয়ে দিলাম। এটা যে সমদ্বিখণ্ডিত করেছে সেটা বোঝা যায়। দ্বিতীয় কাজ, এটা যে লম্ব হিসেবে কাজ করছে সেটাও আমার তো দেখাতে হবে। এন্ড সেটার জন্য আমরা অন্য একটা কোণের দিকে লক্ষ্য করব। ধরো কোণ এম ই ও, কোণ এম ই ও ইকুয়াল টু এই যে কোণ এম ই ও আর কোণ এন ই ও, এই দুইটা কোণ সমান। আর তুমি বুঝতে পারছো যে এই কোণ আর এই কোণ দুইটার যোগফল হলো গিয়ে 180 ডিগ্রি, তাহলে একটা 90 ডিগ্রি আর একটা 90 ডিগ্রি। সুতরাং এই যে আমার কাছে যে পিও যে লম্বটা আছে, পিও যে রেখাংশটা আছে, এই রেখাংশটা আমাদের এমএন এর উপরে লম্ব হিসেবে কাজ করবে। এভাবে খুব সিম্পলি আমরা এই ত্রিভুজ এম ও ই আর ত্রিভুজ এন ও ই এই দুইটা ত্রিভুজ সর্বসম প্রমাণ করে দিতে পারি। সর্বসম প্রমাণের মাধ্যমে দেখিয়ে দিতে পারি যে আমার কাছে যে ওপিটা আছে এটা এমএন এর উপরে লম্ব সমদ্বিখণ্ডক। তো আশা করি তোমরা যারা যারা ছিলে লম্ব সমদ্বিখণ্ডক এটা বুঝতে পেরেছো। আচ্ছা, আমরা নেক্সটে এখন যা করব সম্পাদ্যে আগানো শুরু করব। এবং সম্পাদ্যে আগানোর জন্য আমি বলবো কিছু বাছাই করা সম্পাদ্যের কথা আমি এখানে বলছি। এখানে যে 5টা সম্পাদ্য আছে না, আমি দেখেছি যে এগুলাই তোমাদের বোর্ডে ঘুরে ফিরে আসে, সবচেয়ে বেশিবার আসে। এর ভেতরেও যদি বলা হয় সবচেয়ে ইম্পর্টেন্ট এটা ত্রিভুজের পরিবৃত্ত। অনেক সময় হয় কি আমাদের যে পরীক্ষকরা আছে না তারা আমাদেরকে গিফট দিতে চায়, যে রীতিমতো আমাদেরকে মার্ক গিফট করবে, যে হ্যাঁ তুমি এটাতে মার্ক তুলো কিছু। এবং সেরকম একটা উদাহরণ হলো গিয়ে নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্ত। এটা আমরা নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্ত আঁকতেই পারি। তার জন্য কি লাগে জানো? সিম্পল কম্পাসটা লাগে আর তোমার একটা স্কেল লাগে। তোমাকে আমি দেখেছি দুইটা বোর্ডে এমন বলেছে যে হ্যাঁ 3 সেন্টিমিটার ব্যাসার্ধ, 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত আঁকো, বৃত্ত আঁকো। আমরা তো জানি যে ব্যাসার্ধ জিনিসটা কি, তাই না? যে কোনো একটা বৃত্ত এটা কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্বটা সেটা হলো গিয়ে ব্যাসার্ধ। অথবা ভাইয়া যেটা বললো, ধরো এভাবে যদি আমরা বৃত্তটা আঁকি, এই যে এতটুকু পর্যন্ত দূরত্বটা এক্সপার্টিস হচ্ছে না, এভাবে ঘুরিয়ে নিয়ে আসলাম, ধরো বেশ বড় হয়ে গেছে। আচ্ছা বাকিটুকু হাতেই করে দিলাম। এই যে এই পার্ট যেটা আছে এতটুকু যে দূরত্বটা আছে সেটাই হলো গিয়ে আমাদের
ব্যাসার্ধ। এখন এই ব্যাসার্ধ আমাকে বলেই দিয়েছে 3 সেন্টিমিটার হতে হবে, এর চাইতে বেশি বা কম না। তোমাকে স্টেপ গুলো আমি ধাপে ধাপে বলি। স্টেপ নাম্বার 1, তুমি 3 সেন্টিমিটার দূরত্বটা আগে নির্ণয় করো তো। 3 সেন্টিমিটার দূরত্ব নির্ণয়ের জন্য তেমন কোনো কষ্ট করা লাগে না। সিম্পলি তোমার স্কেলটা দেখবা, স্কেলে দেখবা যে হ্যাঁ এখানে 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার এভাবে দাগগুলা দেয়া আছে। যে জায়গায় দেখবা এখান থেকে শুরু করেছো 3 সেন্টিমিটার হচ্ছে, তুমি এতটুকু লম্বা একটা রেখাংশ আঁকবা। এই যে রেখাংশটা এঁকেছো, এটার এক মাথায় তুমি তোমার যে কম্পাসের যে চোখা মাথাটা আছে সেটা তুমি বসাবা। বাকি যে মাথাটা আছে এই জায়গায় তুমি তোমার পেন্সিলটা দিবা। তারপরের কাজটা কি হবে, এখান থেকে ঘুরিয়ে তুমি নিয়ে চলে আসবা এইভাবে নিচের পার্টটা, এইভাবে ঘুরিয়ে নিয়ে চলে আসবা। দেখবা যে হ্যাঁ মোটামুটি একটা ভালোই বৃত্ত হয়ে গেছে। আচ্ছা 3 সেন্টিমিটার ধরো ব্যাসার্ধ। তো এইভাবে তুমি সিম্পলি একটা রেখাংশ আঁকবা, তারপরে বৃত্তটা এঁকে ফেলবা। পরে আরেকটু ইজিয়ার যে পার্টটা আছে সেটা হলো গিয়ে নেক্সট স্টেপ। এটা বেশি ইজি এবং এই ধরনের প্রবলেম তোমাদের কাছে তারপরেও ক নাম্বার যে প্রশ্নটা 2 মার্কের প্রশ্ন হিসাবে এসে থাকে, কিন্তু আরেকটু কঠিন প্রশ্ন আসতে পারে। যেমন ধরো আমাদের ত্রিভুজের পরিবৃত্তের আইডিয়াটা, পরিবৃত্ত আইডিয়াটা কি, জিনিসটা কি আসলে পরিবৃত্তটা। পরিবৃত্তটা এমন ধরো এটা একটা ত্রিভুজ, এমন একটা বৃত্ত তোমার আঁকতে হবে যে বৃত্তটা কি হবে ঠিক এই ত্রিভুজের যে 3টা বিন্দু আছে না, 3টা শীর্ষবিন্দু, এই 3টা শীর্ষবিন্দুকে টাচ করে করে যাবে। এটাই হবে আমার পরিবৃত্ত। যে কোনো ত্রিভুজেরই পরিবৃত্ত আঁকা যায়, আমরা এটারও যে কোনো ত্রিভুজেরই আঁকতে পারি। তার জন্য তোমাদের 2টা নলেজ লাগবে, কিছু এক্সট্রা নলেজ। তোমাদের লম্ব সমদ্বিখণ্ডক আঁকা শিখতে হবে। দেখো লম্ব সমদ্বিখণ্ডক কিভাবে আঁকা যায়। স্টেপটা এরকম, যে কোনো একটা রেখাংশ আঁকবা। লম্ব সমদ্বিখণ্ডক মানে কি, একটা রেখাংশের উপরে লম্ব হবে, আবার রেখাংশটাকে ঠিক অর্ধেক ভাবে ছেদও করবে। সেটা কিভাবে করতে পারি, এই যে 2টা রেখাংশ, এই একটা রেখাংশ নিলাম, তার 2টা প্রান্ত বিন্দু আছে। এই যে এই প্রান্ত বিন্দুটা আছে না, এই প্রান্ত বিন্দুকে কেন্দ্র করব, এই বেশ ব্যাসার্ধ নিব, একটা মোটামুটি রকমের ব্যাসার্ধ নিব। এখানে একটা, আর ধরো এখানে আর একটা, এই ব্যাসার্ধ। আবার এখান থেকেও ধরো এইভাবে একটা আমি ব্যাসার্ধ নিলাম এবং আর একটা, 2টা বৃত্তচাপ এঁকে ফেললাম। এখন 2টা বৃত্তচাপ দেখো প্রত্যেকটা কিন্তু মাপ আমি সেম রেখেছি। সেম সেম মাপ রাখলে এখন এই 2টা বিন্দুকে কি করবা, একটা স্কেল নিবা, নিয়ে যুক্ত করে দিবা। দেখবা যে এইখানে যে একটা রেখাংশ যেটা ছেদ করে গেল, সেটা কি হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক হিসেবে কাজ করছে। ফলাফল এখানের কোণগুলো 90 ডিগ্রি হচ্ছে, এবং এটাকে যদি নাম দেই আমি পিএম, পিএমটা কি হচ্ছে এই ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত হচ্ছে। পিও আর এম ও 2টা সমান সমান হচ্ছে। তো আইডিয়াটা খুবই সিম্পল। প্রথমত এই 2টা রেখাংশের 2টা প্রান্ত বিন্দুকে ঘিরে একই ব্যাসার্ধের বৃত্তচাপ আঁকবা। এই পাশেও এখান থেকে আবার এপাশে এপাশে, 2টা বিন্দু যদি যুক্ত করে দাও, সাথে সাথে তোমার লম্ব সমদ্বিখণ্ডক হয়ে যাবে। এন্ড যখন কিনা তুমি লম্ব সমদ্বিখণ্ডক আঁকা শিখে গেছো, তারপরে আমাদের পরিবৃত্ত আঁকাটা কোনো ব্যাপারই না। জাস্ট 2টা আমরা লম্ব সমদ্বিখণ্ডক আঁকবো এন্ড ইজিলি আমরা পরিবৃত্ত এঁকে ফেলবো। দেখো একটা ত্রিভুজ আঁকি। প্রথমত এটা একটা ত্রিভুজ ধরো, এই ত্রিভুজের আমরা পরিবৃত্ত আঁকবো। তার জন্য কি করবা, একটু আগে আমি যেভাবে লম্ব সমদ্বিখণ্ডক আঁকা দেখিয়েছি সেম পদ্ধতিতে এখান থেকে নিয়ে বৃত্তচাপ আঁকবা। ধরো এভাবে একটা বৃত্তচাপ আঁকলা, এভাবে আরেকটা, উল্টা পাশেও এখানে একটা এখানে একটা, ব্যাস 2টা বৃত্তচাপ যখন কিনা তুমি যুক্ত করে দিবা, দেখবা যে এভাবে একটা জায়গা দিয়ে ছেদ করে যাচ্ছে। আবার একইভাবে এখানেও তুমি 2টা বৃত্তচাপ 2 পাশে আঁকলা, 2টা যুক্ত করে দিলা, দেখবা যে এই বিন্দু দিয়ে হয়তো ছেদ করে গেল। আমরা যে বিন্দুটা পেয়ে গেছি এই বিন্দুটাই কেন্দ্র হিসেবে কাজ করবে। আমরা যে বৃত্তটা আঁকবো এই ত্রিভুজটাকে ঘিরে, সেই বৃত্তের কেন্দ্র হবে আমাদের হাতের এই বিন্দুটা। কিভাবে আমরা বৃত্তটা আঁকবো, তারপরে কেন্দ্র যদি জানি, আমি তো জানি যে কেন্দ্র এটা যদি হয়, খুব সিম্পলি উপরে যে এই শীর্ষবিন্দুটা আছে না, এই শীর্ষবিন্দুর সমান আমি ব্যাসার্ধ নিব।
তোমরা যদি ক্যালকুলেট করে দেখো দেখবা যে এই ব্যাসার্ধটা আর এই ব্যাসার্ধটা ঠিকঠাক সমান হচ্ছে। এন্ড যখন সমান হবে তারপরে তুমি এই ব্যাসার্ধ সমান নিয়ে বৃত্তচাপ নিয়ে তুমি পুরো বৃত্তটা এঁকে ফেলবা। সিম্পল, পুরো ত্রিভুজের পরিবৃত্তটা আঁকা হয়ে যাবে। তাহলে কাজটা কি? পুরো ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে তোমার জাস্ট দুইটা লম্ব সমদ্বিখণ্ডক আঁকা লাগবে। ত্রিভুজের বাহু আছে তিনটা, তুমি দুইটা চয়েস করে নাও। এটা নিলা, তার লম্ব সমদ্বিখণ্ডক এটা, এটা নিলা, তার লম্ব সমদ্বিখণ্ডক এটা। দুইটা এই বিন্দুতে গিয়ে ছেদ করেছে। যেহেতু ছেদ করেছে, এই বিন্দুকে কেন্দ্র করে আমি যখন একটা শীর্ষের সমান দূরত্ব নিয়ে ব্যাসার্ধ এঁকে ফেলবো, ত্রিভুজের পরিবৃত্ত ডান হয়ে যাবে। এই কনসেপ্টটা যখন বুঝে যাবা, পরবর্তীতে বর্গের পরিবৃত্ত হতে পারে, বর্গের অন্তবৃত্ত হতে পারে, সেগুলাও আঁকা শিখে ফেলতে পারবা, খুব ইজি। আচ্ছা, এখন দেখো আমরা বর্গের পরিবৃত্ত আঁকা দেখব। বর্গের কিভাবে পরিবৃত্ত আঁকা যায়? সিম্পল, আইডিয়াটা এইভাবে, একটা বর্গের একটা এমন বিন্দু বের করতে হবে যেই বিন্দুটা থেকে বর্গের বাকি চারটা শীর্ষ সমান সমান দূরে আছে। ধরো এটা একটা বিন্দু, এই বিন্দু থেকে এটার দূরত্ব যা, এই বিন্দু থেকে এটার দূরত্ব যা, এটার দূরত্ব তা, এটার দূরত্ব তা। যদি তাই হয়ে থাকে, আমাদের যে কনসেপ্টটা আমরা জানি যে যে কোনো বর্গে যে দুইটা কর্ণ আছে, এই দুইটা কর্ণ যে বিন্দুতে ছেদ করে, কর্ণ দুইটা কিভাবে ছেদ করে? সমকোণে আবার সমদ্বিখণ্ডিতও হয়। রম্বস যেমন সমকোণে সমদ্বিখণ্ডিত হয়, কর্ণও কিন্তু সমকোণে সমদ্বিখণ্ডিত হয়। এন্ড ফলাফল এই পার্ট সমান, এই পার্ট সমান। আবার এই দুইটা পার্টও কিন্তু সমান সমান, প্রত্যেকটা পার্ট সমান হচ্ছে। তাই আমি যদি যে কোনো বর্গের আমরা পরিবৃত্ত আঁকার জন্য সিম্পলি দুইটা কর্ণ যুক্ত করে দেই, কর্ণ যুক্ত করে দিলে যে বিন্দুটাতে কর্ণ গিয়ে ছেদ করবে সেই বিন্দুটাতে লক্ষ্য করি, সেই বিন্দুটাকে কেন্দ্র করে তারপরে আমি এখন এই যে কোনো একটা শীর্ষের সমান ব্যাসার্ধ নিয়ে বৃত্তটা এঁকে ফেলতে পারি। যেমন ধরো এই আইডিয়াটা দিয়েই আমরা এইভাবে নেই, এখান থেকে নিলাম ধরো কেন্দ্র এটা, এভাবে ব্যাসার্ধ নিলাম। আমার ড্রয়িংটা কতটুকু ভালো হয়েছে তা নিয়ে আমি শিওর না, তাই একটু গোলমেলে হতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, স্যাডলি এনাফ যে খুব একটা ভালোভাবে আমরা বৃত্ত আঁকতে পারিনি, ব্যাসার্ধটা অনেক ছোট হয়, আর একটু বড় নিতে পারলে তাহলে হয়তো হতো। এখন যে কোনো পারফেক্ট বর্গ যদি নাও, এই কর্ণদ্বয়ের যে ছেদ বিন্দুটা আছে, ছেদ বিন্দু থেকে একটা শীর্ষের দূরত্ব নিয়ে তুমি পুরো বৃত্তটা এঁকে ফেলতে পারো। প্রবলেমটা হয় কোথায়? প্রবলেমটা হয় বর্গের অন্তবৃত্তে। এই জায়গাটায় মানুষ বুঝে না যে কিভাবে অন্তবৃত্তটা আঁকা যায়। মূল আইডিয়াটা কিন্তু সেম, কনসেপ্টটা সেম। তুমি এমন একটা বর্গ আঁকলা, অন্তবৃত্ত জিনিসটা কি তা নিশ্চয়ই আশা করি জানো। এটা একটা বর্গ, এই বর্গের ভেতরে তুমি একটা বৃত্ত আঁকবা, এইভাবে নিয়ে এমন ভাবে বৃত্ত আঁকবা যেন এই বৃত্তটার একটা বিন্দু বর্গের এক বাহুকে, আরেক বিন্দু আরেক বাহুকে, আরেক বিন্দু আরেক বাহুকে, আরেক বিন্দু আরেক বাহুকে এইভাবে স্পর্শ করে যায়, ছেদ করে গেছে একটা বিন্দু বিন্দু দিয়ে। এখন বর্গের অন্তবৃত্তটা আঁকি কিভাবে? আমার জানতে হবে প্রথম কথা, বর্গের অন্তবৃত্ত জানতে গেলে এই যে এই বিন্দুটা ঠিক কতটুকু দূরে আছে আমার সেটা জানা লাগবে। এই বিন্দুটা ঠিক কতটুকু দূরে আছে, ঠিক কতটুকু দূরে আছে, ঠিক কতটুকু দূরে আছে। আমরা যদি পারফেক্ট ভাবে আঁকতে চাই, খুবই সিম্পলি আমরা যে বর্গটার, ধরো এটা আমার কাছে যে বর্গটা আছে, এই বর্গটার দুইটা কর্ণ ছেদ করাবো। কর্ণ ছেদ করলে যে বিন্দুটা পাওয়া গেছে, এই বিন্দু থেকে এই যে বাহুটা আছে তার উপর লম্ব সমদ্বিখণ্ডক এঁকে ফেলবো। লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে পারো, আবার সিম্পলি শুধুমাত্র লম্ব আঁকা যায়, কোনো ব্যাপার না। এভাবে ধরো তুমি এঁকে দিলে ফলাফল। আচ্ছা, জাস্ট লম্ব কিভাবে আঁকে তা কি জানো? একটা বিন্দু থেকে আরেকটা রেখাংশের উপরে কিভাবে তুমি লম্ব আঁকতে পারো? দুইটা কিন্তু একটু ডিফারেন্ট। ধরো একটা বিন্দু থেকে জাস্ট একটা রেখাংশের উপরে তুমি লম্ব আঁকবা, এটা একটা রেখাংশ, তার উপরে লম্ব আঁকবা। তুমি কি করবা? এই বিন্দু থেকে প্রথমে তুমি একটা বৃত্তচাপ আঁকবা, এভাবে এভাবে নিয়ে এতটুকু কেটে দিবা, আবার এভাবে নিয়ে এতটুকু কেটে দিবা। কেটে দেওয়ার ফলে দেখো দুইটা বিন্দুতে গিয়ে ছেদ করেছে। এই যে ছেদ করলো,
এই দুটো ছেদ করার কারণে তাদেরকে পরস্পর আবার এখান থেকে তুমি একই সমান বৃত্তচাপ নিতে পারো, একটু কম বেশি নিতে পারো, সমস্যা নেই, আবার এখানে কেটে দিলা। ব্যাস, এই দুটো বিন্দু যদি তুমি যুক্ত করে দিতে যাও, সেটাই লম্ব সমদ্বিখণ্ডক হিসাবে কাজ করবে। এই ক্ষেত্রে নর্মালি একটা রেখাংশ, আর এই ক্ষেত্রে একইভাবে আমরা কাজটা করে দিতে পারি যে হ্যাঁ, তাহলে এই যে এই বিন্দু থেকে যদি আমি ব্যাসার্ধ নেই, এখান থেকে কেন্দ্র করে এতটুকু ব্যাসার্ধ নিয়ে পুরোটুকু ঘুরিয়ে দিলাম, এটাই আমার একটা অন্তবৃত্ত হয়ে যাবে। কতটুকু ব্যাসার্ধ নিয়েছি? ফার্স্ট স্টেপ, আমি কর্ণ দুইটা ছেদ করিয়েছি, ছেদ করে এই বিন্দুতে গিয়ে ছেদ করেছে। তারপরে এই বিন্দু থেকে আমি একটা লম্ব এঁকেছি, যে লম্বটা এঁকেছি সেটা এই বিন্দুতে গিয়ে ছেদ করেছে। পরে আমি এই ধরো ও আর ই দুইটা নাম দিলাম, ওকে কেন্দ্র করে ওই এর সমান ব্যাসার্ধ নিয়ে আমি একটা বৃত্তচাপ এঁকে ফেলেছি, পুরো বৃত্ত এঁকে ফেলেছি, এবং এইটাই বর্গের অন্তবৃত্ত হিসাবে কাজ করবে। সো এইভাবেই আমরা চাইলে বর্গের অন্তবৃত্ত এঁকে ফেলতে পারি। বর্গের অন্তবৃত্ত এবং পরিবৃত্ত একসাথে আঁকবো কিভাবে, এটা আমাকে একজন জানালো, জিজ্ঞেস করলো যে অন্তবৃত্ত এবং পরিবৃত্ত একসাথে আঁকবে কিভাবে। আসলে আমরা তো দুইটাই এঁকেছি আলাদা আলাদা ভাবে, দুইটাকে একই সাথে আঁকা যায়, খুব সিম্পল। আমরা আগেরটাও রিভিউ হয়ে যাবে, আমাদের কাছে মোটামুটি সময়ও আছে। একই সাথে যখন দেখব, এটা ধরো প্রথমে তুমি একটা বর্গ এঁকেছো, এটা একটা বর্গ, এই বর্গের দুইটা কর্ণ আছে, কর্ণ দুইটা এই বিন্দুতে গিয়ে ছেদ করলো। তুমি যখন পরিবৃত্ত আঁকবা, তুমি এই বিন্দু থেকেই একটা ব্যাসার্ধ নিয়ে নিবা। ফলে ধরো এই যে ব্যাসার্ধটা নিয়ে নিলা, এতটুকুর ব্যাসার্ধ, এটাকে যদি নাম দাও ও এ বি সি ডি, তুমি ও ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে তুমি এখন পরিবৃত্তটা এঁকে ফেলতে পারো। কিন্তু অন্তবৃত্তটা একটু ট্রিকি, এটার জন্য তোমার একটা লম্ব সমদ্বিখণ্ডক আঁকা লাগে। এখান থেকে তুমি একটা ছেদ করলা, এখানে আরেকটা ছেদ করলা, তারপরে এই দুটো বিন্দু যুক্ত করে দিলা, যেটা হলো সেটা একটা লম্ব সমদ্বিখণ্ডক। এটার নাম দিলা ধরো ও এম। তুমি ও কে কেন্দ্র করে ও এম এর সমান ব্যাসার্ধ নিয়ে এখন যদি বৃত্তটা এঁকে দাও, এটাই হয়ে যাবে অন্তবৃত্ত। তো চাইলেই তুমি পরিবৃত্ত এক আর অন্তবৃত্ত একই সাথে এঁকে ফেলতে পারো, এবং এটা বেশ সহজ একসাথে এঁকে ফেলাটা। আচ্ছা, তারপরে আমাদের কাছে হাতে খুব বেশি কিছু নাই, সমান্তরাল স্পর্শক এবং লম্ব স্পর্শক। জাস্ট এই দুইটা লাইন দেখে তোমাদের মনে একটু কনফিউশন জাগতে পারে, আসলে কি বুঝাচ্ছি আমি সমান্তরাল স্পর্শক আর লম্ব স্পর্শক দিয়ে। সমান্তরাল স্পর্শক এটা বলতে বোঝাচ্ছে কোন একটা রেখার সমান্তরাল করে বানানো স্পর্শক। একটা রেখা, ধরো এটা একটা বৃত্ত, এই বৃত্তের স্পর্শক আঁকা তো খুবই সহজ, তাই না? আচ্ছা, তোমাদেরকে যদি বলা হয় একটা বৃত্ত এঁকে দিয়েছে, বলে দিয়েছে তুমি জাস্ট সিম্পলি একটা স্পর্শক আঁকবা, সেটা পারবা তো? সেটা পারবা কিনা সেটা একটু কমেন্টে জানিয়ে দাও, যে জাস্ট তোমাকে একটা বৃত্ত বলা হয়েছে, বৃত্তের একটা স্পর্শক এঁকে দিতে, পারফেক্ট ভাবে স্পর্শক, সেটা আঁকতে পারবা কিনা একটু কমেন্ট বক্সে আমাদের জানিয়ে দাও। যদি সেটা পারো, তাহলে তোমার এই সমান্তরাল স্পর্শক এগুলো আঁকাটাও কোনো ব্যাপার হবে না, কারণ মূল থিমটা তুমি বোঝো। তুমি যদি চাও এটার এই বৃত্তের একটা স্পর্শক আঁকবা, তুমি একটা ব্যাসার্ধ নিবা, ওকে, একটা ব্যাসার্ধ নিবা। আমি একটু দেখে নেই তো কে কে সমান্তরাল পারবে। আচ্ছা, জানাচ্ছে হ্যাঁ, রুবাইয়া হাসান জানিয়েছে পারবে। আর কি আছে? তানভীর আহমেদ পারবে, রিয়াজ পারবে, আচ্ছা তাকদির পারবে, নূর পারবে, সাব্বির পারবে। ওকে, যারা যারা পারবা ওয়েল ডান। আমরা তাহলে এখন বাকি যে পার্টটুকু আছে আমরা দেখবো যে কিভাবে পারা যায়। আমরা জানি যে যে কোনো বৃত্তের স্পর্শক কি হয়, তার স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপরে লম্ব হয়। তাহলে নিশ্চয়ই এই যে এইখানে আমরা ঠিক 90 ডিগ্রি যদি একটা কোণ এঁকে দিতে পারি, তাহলেই এটা একটা স্পর্শক হিসেবে কাজ করবে। 90 ডিগ্রি কোণ নিশ্চয়ই আঁকতে জানো। ধরো এই বিন্দুতে তুমি একটা 90 ডিগ্রি কোণ আঁকবা, তুমি এই বিন্দু থেকে একটা ব্যাসার্ধ নিবা, ধরো এইভাবে নিলা, এইভাবে একটা বৃত্তচাপ নিলা, এই বৃত্তচাপ থেকে সমান সমান এইভাবে কেটে নিলা, আবার এইভাবে কেটে নিলা, এই দুটো বৃত্তচাপ আবার দেখবা এখানে কেটেছো, এখানে কেটেছো, দেখো যে বিন্দুটা পেয়েছো এটাই হলো গিয়ে 90 ডিগ্রি। তুমি এখানে ঠিক তাই করেছো, এখান থেকে একটা লম্বা বৃত্তচাপ, তারপরে সমান বৃত্তচাপ নিয়ে এখানে একটা দাগ, এখানে একটা দাগ, এই দুইটা বিন্দুকে কেন্দ্র করে আবার দুইটা বৃত্তচাপ,
ব্যাস, তুমি যদি এই বিন্দু আর এই বিন্দু দুইটা যুক্ত করে দাও, তুমি স্পর্শকটা পেয়ে যাবা, খুব ইজিলি পেয়ে যাবা। যে কোনো বৃত্তের স্পর্শক আঁকাটা খুবই সহজ, কিন্তু যদি তোমাকে বলে দেয় কোনো একটা রেখার সমান্তরাল করে তোমার স্পর্শকটা আঁকতে হবে, তো সেখানে কিন্তু একটু ট্রিকি হয়ে যায় যে ঠিক সমান্তরাল করে তুমি কিভাবে আঁকবা। ধরা যাক আমি এখনই একটা এই প্রবলেমটা কাভার করে দেই। এটা ধরো একটা সরল রেখা, তোমাকে বলছে এই সরলরেখার সমান্তরাল করে এই বৃত্তের স্পর্শক এঁকে দিতে। কিভাবে আঁকবা? স্টেপ গুলো দেখো। প্রথম স্টেপ, তুমি এই যে কেন্দ্রটা আছে না, কেন্দ্র থেকে এই স্পর্শকের উপরে একটা লম্ব টেনে দিবা। কিভাবে লম্ব টানা যায় আমি দেখিয়েছি, যে এখান থেকে একটা বৃত্তচাপ নিবা, আরেকটা বৃত্তচাপ নিলা সমান করে, তারপরে এই বিন্দু থেকে আরেকটা বৃত্তচাপ। ব্যাস, এখন যদি তুমি যুক্ত করে দাও, এই দুইটা বিন্দু ঠিক লম্ব সমদ্বিখণ্ডক হিসেবে কাজ করবে এবং এই কোণটা ঠিকঠাক 90 ডিগ্রি হবে। দ্যাটস ইট, তুমি এটা এঁকে ফেলেছ। এই যে যেটা ছেদ করে যাচ্ছে যে বিন্দুটাতে, তুমি এই বিন্দুতেই এটা সমান্তরাল করে একটা স্পর্শক আঁকতে পারো। এবং কিভাবে সেটা করা যায় সমান্তরাল করে আঁকার জন্য? খেয়াল করে দেখো, এই যে এই রেখাটা আছে না, এই রেখার উপরে আমাদের কাছে যে রেখাটা দেয়া ছিল এবিটা 90 ডিগ্রি কোণে আছে। তুমি যদি এই বিন্দুতে এই রেখার উপরেই 90 ডিগ্রি কোণ এঁকে দিতে পারো, তাহলেই তো দুইটা সমান্তরাল হয়ে যাবে। কিভাবে 90 ডিগ্রি কোণ আঁকা যায় তা একটু আগে দেখিয়েছি। এই বিন্দুতে 90 ডিগ্রি কোণ আঁকতে চাও, একটা স্পর্শক, এখানে আরেকটা, এখানে তুমি উপরে একটা দিবা, এখানে একটা দিবা, তারপরে এই দুইটা বিন্দু যুক্ত করে দিবা। এখন যদি তুমি বিন্দু দুইটা যুক্ত করে দাও, দেখো এটা একটা 90 ডিগ্রি কোণ হয়ে গেছে, এটা 90 ডিগ্রি কোণ, এবং এটা একটা স্পর্শক হয়ে গেছে। তুমি কি শুধুমাত্র এই বিন্দুটাতে স্পর্শক আঁকতে পারতা? তুমি চাইলে আরো একটা বিন্দুতে কিন্তু এই স্পর্শকটা আঁকতে পারতা। কোথায় বিন্দুটা? ধরো এটা এখান থেকে আরো একটু বর্ধিত করে দিয়েছো, তাহলে দেখো এই বিন্দুতেও কিন্তু তুমি 90 ডিগ্রি একটা কোণ আঁকতেই পারো। যখন 90 ডিগ্রি তুমি কোণ এঁকে দিয়েছো, দুইটা বিন্দু যুক্ত করে দিতেই পারো। ব্যাস, সিম্পলি এই দুইটা কি হবে? এই রেখাটার সমান্তরাল স্পর্শক হবে। তো আমরা দেখিয়েছি নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্ত, ত্রিভুজের পরিবৃত্ত, বর্গের পরিবৃত্ত, সমান্তরাল স্পর্শক, এটাও দেখানো হয়ে গেল। লাস্ট, আজকের দিনের লাস্ট আইটেম, সেটা হলো গিয়ে লম্ব স্পর্শক। কোনো একটা রেখার উপরে লম্ব হতে হবে আমাদের কাছে যে স্পর্শকটা থাকবে, সেই স্পর্শকটা। সেটার জন্য ধরো আমার কাছে একটা রেখা দেয়া আছে, ওই রেখার উপর লম্ব হতে হবে। মানে আইডিয়াটা এরকম, ধরো এটা আমার কাছে বৃত্ত, এটা একটা রেখা, আমার এমন স্পর্শক আঁকতে হবে যেটা কিনা এই বৃত্তের স্পর্শক তো হয়, এখানে আবার 90 ডিগ্রি কোণ তৈরি হয়। এটা একাধিকভাবে সম্ভব। আমি পছন্দ করি তোমাদেরকে 90 ডিগ্রি কোণ দিয়ে দিয়ে আঁকিয়ে দেখানোই, তো আমি সেই পদ্ধতিতেই দেখাবো। দেখো, আমি যদি আমার কাছে যে বৃত্তটা আছে, আমি যদি সেই বৃত্তটা দেখাই, পারবো স্যার? আয়মান ভাইয়া জানিয়েছে পারবেন। আয়মান ভাইয়া এখনো লাইভ ক্লাস করছেন? আচ্ছা, এখন যদি দেখাই আমি লম্ব স্পর্শক আঁকার জন্য, এটা তোমার কাছে বৃত্ত, এটা হলো কি একটা রেখা, আমি এই রেখার উপরে একটা লম্ব আঁকবো, তারপরে এই দুটা বিন্দু ধরো যুক্ত করে দিব। কিভাবে যুক্ত করছি? লম্ব আঁকার জন্য একটু আগেও তোমাদেরকে দেখিয়েছি, একটা ব্যাসার্ধ নিবা, একই সমান ব্যাসার্ধ নিয়ে এখানে বৃত্তচাপ, একই সমান ব্যাসার্ধ নিয়ে এই দুটা বৃত্তচাপ। চাইলে এখানে ডিফারেন্ট ব্যাসার্ধ নেওয়া যায়, সমস্যা নেই। আমি বলি কি বারবার চেঞ্জ করার তো দরকার নেই, একই ব্যাসার্ধ নিয়েই করো। তারপরে এখন এই দুইটা বিন্দু যদি তুমি যুক্ত করে দাও, দেখো এই জায়গায় 90 ডিগ্রি কোণ তৈরি হয়ে যাবে। নেক্সট স্টেপ, এই যে এই বিন্দুটা আছে না, এইখানে তুমি আবার আরেকটা 90 ডিগ্রি কোণ এঁকে দাও। 90 ডিগ্রি কোণ এখানে স্বাভাবিকভাবে এত দূর পর্যন্ত চলে যাবে। আমি চাচ্ছি কি এই রেখার উপরে লম্ব হবে এমন কোন স্পর্শক আঁকা, এই বিন্দুতে গিয়ে ছেদ করছে, তাই না? আমরা যদি এই বিন্দুতে লম্ব এঁকে দেই, লম্ব এঁকে দিলাম, ব্যাস,
দেখো একদম এই বরাবর গেছে ঠিকঠাক। আমার কাছে যে রেখাটা আছে এই রেখার উপরে সেটা লম্ব হিসাবে কাজ করবে, কারণ এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি হতে বাধ্য, এবং এটাও 90 ডিগ্রি হবেই হবে। সো কনসেপ্ট গুলো খুবই সিম্পল। পুরোটা আমি তোমাদেরকে একটু রিভিউ করে দিয়ে আজকের লাইভ ক্লাসটা শেষ করতে চাই। কনসেপ্ট গুলো কি কি? নাম্বার ওয়ান কনসেপ্ট, নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্ত। আমার কাছে একটা ব্যাসার্ধ দেয়া আছে, সেই ব্যাসার্ধের বৃত্ত আঁকতে হবে। আমি ওই ব্যাসার্ধের দৈর্ঘ্যটা নিব, এখানে কম্পাসের চোখা মাথাটা রাখবো, এখানে কলমটা রাখবো, তারপরে জাস্ট ঘুরিয়ে দিয়ে আসবো। ব্যাস, আমার নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্ত শেষ। ত্রিভুজের পরিবৃত্ত, ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে গেলে যে দুইটা বাহু আছে, ধরো তিনটা বাহু আছে, দুইটা বাহুর উপরে আমি লম্ব সমদ্বিখণ্ডক আঁকবো। ব্যাস, লম্ব সমদ্বিখণ্ডক আঁকা শিখে গেছো অলরেডি। ব্যাস দেখো, এই যে এই বিন্দুটাকে কেন্দ্র করে এদের সমান ব্যাসার্ধ নিয়ে যদি তুমি বৃত্তচাপ এঁকে দাও, পুরো বৃত্তটা হয়ে যাবে। বর্গের পরিবৃত্ত অন্তবৃত্ত, এটা একটা বর্গ, তার দুইটা কর্ণ ছেদ করলা, এই বিন্দুতে গিয়ে ছেদ করলো। তুমি এখান থেকে এইভাবে পুরো বর্গটা পরিবৃত্ত আর অন্তবৃত্ত কাভার করে দিতে পারো। অন্তবৃত্ত করার জন্য এই কেন্দ্র থেকে একটা লম্ব আঁকা লাগে, লম্বটা যে বিন্দুতে গিয়ে ছেদ করেছে তার সমান ব্যাসার্ধ নিয়ে একটা অন্তবৃত্ত এঁকে ফেলা যায়। সমান্তরাল স্পর্শকের জন্য, এটা তোমার একটা বৃত্ত, এটা ধরো তোমার কাছে একটা স্পর্শক আছে, তার সমান্তরাল করার জন্য বৃত্তের কেন্দ্র থেকে এটার উপর একটা লম্ব আঁকবা, এই বিন্দুতে তুমি আরেকটা লম্ব এঁকে দিবা। ডান। আবার কোন একটা স্পর্শকের উপরে লম্ব এরকম তুমি চাচ্ছ, যে স্পর্শকের উপরে যে যে রেখার উপরে লম্ব তুমি চাচ্ছ, এমন স্পর্শক চাচ্ছ, তার উপরে তুমি লম্ব আঁকো, এই বিন্দুতে তুমি আরেকটা লম্ব আঁকো, এই বিন্দুতে তুমি আরেকটা লম্ব আঁকো। তিনটা লম্ব আঁকার মাধ্যমে তোমার পুরো লম্ব স্পর্শক সেই কাজটা ডান হয়ে যাবে। তো দেখো, আমরা খুব ইজিলি এই লম্ব লম্ব ধাপে ধাপে এগিয়ে নিয়ে যেতে পারি, এন্ড খুব সিম্পলি লম্ব স্পর্শক, সমান্তরাল স্পর্শক, বর্গের পরিবৃত্ত অন্তবৃত্ত, ত্রিভুজের পরিবৃত্ত, নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্ত সব কভার করে দিতে পারি। তো আমি আশা করি আজকে যারা বৃত্ত সম্পর্কে নিতান্ত কম আইডিয়া নিয়েও ক্লাসটা করেছো, তারা সকলে বৃত্ত সম্পর্কে মোটামুটি একটা পরীক্ষার প্রস্তুতির মূলক একটা প্রিপারেশন তোমাদের হয়ে গেছে। তোমাদের জন্য আমার কাছে যে অ্যাডভাইসটা আছে বৃত্ত সম্পর্কে, তুমি এই বেসিকটা থেকেই আরো অনেকগুলো প্রবলেম কভার করে থাকো। আমি তোমাদেরকে আমাদের স্বল্প সময়ের মধ্যে যতটুকু কভার করা যায় আমি চেষ্টা করেছি সবচাইতে ইম্পর্টেন্ট যে তোমাদের পরীক্ষার জন্য সেগুলো কভার করে দেওয়ার। এবং এখন তোমাদের কাজ এই বেসিকটা থেকে বাকি যে প্রবলেম গুলো আছে সেগুলো একটু দেখে ফেলা। বলা তো যায় না সবসময় যে ইম্পর্টেন্ট পার্ট থেকেই কোয়েশ্চেন আসবে এর কোনো গ্যারান্টি নেই। মাঝে মাঝে কোয়েশ্চেন এসে থাকে একদম, দেখা গেছে আগে কখনো কোনো বোর্ডে আসেনি, স্কুলগুলোতেও সাধারণত এই কোয়েশ্চেন দেয়নি, সেই কোয়েশ্চেন কিন্তু দিয়ে দিতে পারে, এবং পরবর্তীতে শেষমেশ কার ক্ষতি? তোমারই ক্ষতি। তো বেসিকটা রাখবা, বেসিক রেখে যত প্রবলেম তুমি সলভ করতে পারো সব সলভ করবা। সো নেক্সট আবার হয়তো আগামীকালকে আমরা আসছি লাইভ ক্লাসে। ততদিন পর্যন্ত, সেই লাইভ ক্লাস পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আজকের লাইভ ক্লাসটি এখানেই শেষ করছি। ক্লাস শেষ? কোনটা তুই? ক্লাস শেষ?